দশম শ্রেণীর গণিত কোষে দেখি 8 লম্ববৃত্তাকার চোঙের 1 থেকে অঙ্কগুলো আলোচনা করব। দেখো, এই অঙ্কগুলো করার আগে আমরা এই লম্ববৃত্তাকার চোঙের সূত্রগুলো সম্পর্কে একটু আলোচনা করি। তাহলে চলো, এটা কি লম্ববৃত্তাকার চোঙ। এই চোঙের দেখো দুইটি বৃত্তাকার তল এবং একটি বক্রতল বা পার্শ্বতল আছে। তাহলে এই চোঙটি যে তলের উপর দাঁড়িয়ে আছে সেইটাকে আমরা বলবো ভূমি। এইটা হচ্ছে চোঙের ভূমিতল। এটা হচ্ছে তাহলে চোঙের কি হচ্ছে, এটা বৃত্তাকার তল। আবার আমরা ক্লাস 9-এ দেখেছি যে একটি বৃত্ত, এইটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা দেখেছি যে বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের পরিধি কত? পরিধি হচ্ছে 2πr, আর বৃত্তের ক্ষেত্রফল πr²। এটা বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি। তাহলে এখান থেকে দেখো, আমরা যেহেতু চোঙটার এইটা হচ্ছে বৃত্তাকার তল, তাহলে এইটা হচ্ছে চোঙের বৃত্তাকার তলের ব্যাসার্ধ, আর এইটা হচ্ছে চোঙের উচ্চতা। তাহলে চোঙের বৃত্তাকার তলের ব্যাসার্ধ, চোঙের বৃত্তাকার তলের ব্যাসার্ধ আর, এবং চোঙের উচ্চতা ইকুয়াল টু হচ্ছে h, এটা উচ্চতা। তাহলে 1 নম্বরে আমরা কি পাবো? দেখো, 1 নম্বর হচ্ছে চোঙের বক্রতল, চোঙের বক্রতল বা পার্শ্বতল পার্শ্বতলের ক্ষেত্রফল কত। তার আগে দেখো, যদি আমরা একটা আয়তকার চিত্র নিই, ধরো এটা আমরা একটা আয়তকার চিত্র নিলাম, তাহলে এইটা নিলাম, তার দৈর্ঘ্যটা a, প্রস্থটা b নিলাম। তাহলে এই আয়তকার চিত্রের এইটা দৈর্ঘ্য, এইটা প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ a ইন্টু b। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা যদি একটা আয়তকার চিত্র, এইটা যদি আমরা দৈর্ঘ্য ধরি আর এইটা যদি আমরা প্রস্থ হয়, তাহলে দেখো এইটাকে যদি আমরা একটা শেপ দিই, দেখো কি আকারে আসছে। দেখো এইটা একটি চোঙের আকারে শেপ হচ্ছে। এই যে চোঙের আকারে, এইটা হচ্ছে কি, তাহলে দেখো এই যে চোঙের আকারে, দেখো এটা একটা চোঙের আকারে শেপ হচ্ছে। তাহলে কি হচ্ছে না, এই চোঙের এই সাইডটা হচ্ছে কি, এইটা হচ্ছে তার দৈর্ঘ্য আর এইটা হচ্ছে তার প্রস্থ। তাহলে এইটা যদি দৈর্ঘ্য হয়, তাহলে এইটা কি, এইটা দেখো একটা বৃত্তাকার তল আসছে, তাহলে এইটা কি বৃত্তের পরিধি, এই সাইডগুলো হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে এক্ষেত্রে দেখো, আমরা যদি এটা বৃত্তাকার হয়, তাহলে আমরা ক্লাস 9 দেখেছি বৃত্তের পরিধি হচ্ছে 2πr। যদি এই বৃত্তের মুখের ব্যাসার্ধ আর হয়, তাহলে এখানে যদি আমরা এটা, তাহলে আমরা কি পেলাম? এখানে বৃত্তের পরিধি পেলাম। তাহলে এর জায়গায় যদি আমরা বসে দিই, দেখো 2πr ইন্টু b। তাহলে বিটা হচ্ছে, দেখো এটা কি, এইটা হচ্ছে b। তাহলে এইটা কি, এইটা হচ্ছে চোঙের উচ্চতা, প্রস্থ বরাবর এটা উচ্চতা। তাহলে আমরা চোঙের উচ্চতাটা যদি h ধরি, তাহলে এখানে দেখো 2πr h। এইটা, তাহলে এই যে এই তলটা বেরোলো, এই তলটা কি তল? এইটা হচ্ছে চোঙের বক্রতল বা পার্শ্বতল। বোঝা গেছে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে দেখো এটা, তাহলে চোঙের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr h। এই চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস বৃত্তাকার তলের ক্ষেত্রফল। তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা কতবার করেছি? যে 2πr h, এটা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস বৃত্তাকার তলের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কত দেখলাম? যে πr²। তাহলে এর কটা বৃত্তাকার তল? দুটো বৃত্তাকার তল। তাহলে দুটো বৃত্তাকার তলের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। এটা হচ্ছে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। 3 নম্বর হচ্ছে চোঙের আয়তন। চোঙের আয়তন কি না, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে দেখো, চোঙটা যে তলের উপর দণ্ডায়মান আছে, এইটাকে আমরা বলি চোঙের ভূমি। তাহলে এটা কি তল? বৃত্তাকার তল। তাহলে এই ভূমির ক্ষেত্রফল মানে এই বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? πr² ইন্টু উচ্চতা কত? চোঙটির উচ্চতা আমরা দেখেছি h। তাহলে হচ্ছে, তাহলে আমরা এখানে পাবো πr² h। এইটা হচ্ছে চোঙের আয়তন। তাহলে অতএব আমরা কি পেলাম? তাহলে অতএব চোঙের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম 2πr
পাই আর এইচ এত বর্গ একক। চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার এত বর্গ একক, এবং চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক। আবার চোঙটি এক মুখ খোলা হলে সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? দেখো চোঙটা এক মুখ খোলা, তার কি তার একটা এক মুখ আছে, মানে তার একটা তল আছে, তাহলে এক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ এই বক্রতলের ক্ষেত্রফল প্লাস, যেহেতু এর একটি এক মুখ খোলা তাহলে একটা তল আছে, তাহলে এটা হচ্ছে একটা তলের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, এইটা হচ্ছে এত বর্গ একক, এত বর্গ একক। আর চোঙটি দুই মুখ খোলা এবং ফাঁপা হলে তাহলে কী হবে? তার একটা বহিঃব্যাসার্ধ থাকবে, একটা অন্তর্ব্যাসার্ধ থাকবে। আমরা ধরে নিলাম বহিঃব্যাসার্ধটা ক্যাপিটাল আর অন্তর্ব্যাসার্ধটা স্মল আর ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে 2 পাই, তাহলে বহিঃব্যাসার্ধ প্লাস অন্তর্ব্যাসার্ধ ইন্টু এইচ প্লাস 2 পাই বহিঃব্যাসার্ধের স্কোয়ার মাইনাস অন্তর্ব্যাসার্ধের স্কোয়ার এত বর্গ একক। সমবৃত্তাকার চোঙের এই সূত্রগুলোর সাহায্যে আমরা এই এক থেকে অঙ্কগুলো আলোচনা করতে পারবো। তাহলে চলো শুরু করা যাক। এখন আমরা দশম শ্রেণীর গণিত কোষে দেখি 8 এর 1 থেকে অঙ্কগুলো আলোচনা করব। দেখো একের অঙ্কটা কি বলেছে, যে পাশের চিত্রের ঘনবস্তুটি দেখি ও নিচের প্রশ্নগুলির উত্তর দিও। তাহলে দেখো পাশে একটি ঘনবস্তু আছে, এটি তাহলে এটা কি না, এটা হচ্ছে লম্ববৃত্তাকার একটি চোঙ। তাহলে 1 নম্বর বলেছে যে ছবিটির ঘনবস্তুটির ড্যাশটি তল, কটি তল আছে লিখতে হবে। 2 নম্বর বলেছে ছবিটির ঘনবস্তুটির ড্যাশটি বক্রতল ড্যাশটি সমতল। এইটার একের দাগের একের কোশ্চেনটা হচ্ছে আমরা কি লিখতে পারবো? দেখো তাহলে এখানে দেখো এই একটি তল, এই একটি তল আর এই পাশের একটি তল, তাহলে টোটাল হচ্ছে 3টি তল। তাহলে ঘনবস্তুটির তাহলে কি, তাহলে ঘনবস্তুটির 3টি তল, তাহলে ঘনবস্তুটির 3টে তল পেলাম। 2 নম্বরটা বলছে, তাহলে একের দাগে 2টা বলেছে যে ঘনবস্তুটির ড্যাশটি বক্রতল ড্যাশটি, তাহলে এই ঘনবস্তুটি দেখো এই পাশের যে একটা তল আছে, এই পাশের তলটি হচ্ছে বক্রতল, তাহলে এর একটি বক্রতল পাবো। তাহলে এই ঘনবস্তুটির একটি বক্রতল, এই ঘনবস্তুটির একটি বক্রতল, আর এই ওপরে এবং নিচে দেখো দুটি, এই দুটি হচ্ছে বৃত্তাকার তল, তাহলে দুটি বৃত্তাকার সমতল। দুইয়ের দাগের কোশ্চেনটা কি বলেছে, যে আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ববৃত্তাকার চোঙ। তাহলে আমাদের বাড়িতে 5টি এরকম দেখা যাবে লম্ববৃত্তাকার চোঙের নাম লিখতে বলেছে। তাহলে দেখো আমাদের বাড়িতে অনেক লম্ববৃত্তাকার চোঙ আকার অনেক ঘনবস্তুই দেখা যায়, যেমন ধরো টিউবলাইট, পাইপ, টিউবলাইট দেখা যাবে, পাইপ দেখা যাবে, তারপর হচ্ছে দেখো পিলার, জলের ট্যাঙ্ক, গ্যাস সিলিন্ডার, দুইটা কি তাহলে 5টি ঘনবস্তুর মধ্যে দেখা যাবে, একটা হচ্ছে দেখো টিউবলাইট, পাইপ, পিলার, জলের ট্যাঙ্ক, গ্যাস সিলিন্ডার, কৌটো, আরও অনেকে আছে। ঠিক আছে, আমাদের 5টি যেহেতু লিখতে বলছে তাহলে আমরা 5টি লিখলাম। 3 কোশ্চেনটা কি বলছে, 3 কোশ্চেনটা বলছে যে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে একটি ড্রাম দিয়েছে, তার হচ্ছে ড্রামটি তৈরি করতে বলেছে 2816 বর্গ সেমি চাদর লেগেছে। এইটি একটি ড্রাম, তাহলে এইটি হচ্ছে ড্রামের মুখের ব্যাসার্ধ হচ্ছে আর এবং তার উচ্চতাটা হচ্ছে এইচ। ধরি ড্রামের উচ্চতা ইজিক্যাল হচ্ছে এইচ সেমি। ড্রামের উচ্চতাটা আমরা ধরে নিলাম, আর ড্রামের এইটা হচ্ছে ব্যাস দিয়েছে, তাহলে তাকে 2 দিয়ে ডিভাইডেড করলে আমরা ব্যাসার্ধ পাবো। তাহলে এটা আমরা যদি কাটাকুটি এত সেমি,
ধর টু দিয়ে যদি কাটাকুটি করি তাহলে দেখো 2 এটা হচ্ছে 14, 2 দিয়ে কাটাকুটি করে 2 এটা হচ্ছে 14, তাহলে এটা হচ্ছে 14 সেমি। তাহলে আমরা দেখো ড্রামের ব্যাসার্ধটা পেলাম 14 সেমি, ও ড্রামের বক্রতলের ক্ষেত্রে বলা হচ্ছে 2πr/h এত বর্গ সেমি। তাহলে এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই দেখো, তাহলে 2 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে 14 সেমি ইন্টু এইচ উচ্চতাটা আমাদের বার করতে হবে এত বর্গ সেমি, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করি, এটা 7 একে 7, এটা 7 2 14, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু এইচ এত বর্গ সেমি। ড্রামটি তৈরি করতে আমাদের 2816 বর্গ সেমি চাদরের পাত লেগেছে। তার মানে এইটা হচ্ছে কি ওই ড্রামটির বক্রতার ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা লিখতে পারি শর্তানুসারে, তাহলে দেখো শর্তানুসারে আমরা লিখতে পারবো যে 2 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু এইচ ইজিক্যাল টু হচ্ছে 2816। তাহলে দেখো 2 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু এইচ ইজিক্যাল টু 2816। তাহলে এখান থেকে আমরা অর এইচ ইজিক্যাল টু আমরা লিখতে পারবো 2816 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু 22 ইন্টু 2, মানে একটু গুণ হিসেবে ছিল, এদিকে ভাগ হিসেবে বসলো। এবার আমরা যদি কাটাকুটি করা হয়, দেখো 2 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে এটা 2 একে 2, এটা 2 দিয়ে যদি কাটাকুটি করা হয় 1, তারপর হচ্ছে 8 হচ্ছে 4, 1 যাবে না 0, 8 2 16। তাহলে আবার যদি আমরা 2 দিয়ে কাটাকুটি করি তাহলে এটা 2 একে 2, এটা কাটাকুটি করলে হচ্ছে 7 0 4, এটাকে দেখো আমরা 2 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে এটা হচ্ছে 11 2 হচ্ছে 22, আর এটা যদি আমরা 2 দিয়ে কাটাকুটি করি তাহলে হচ্ছে 3, হাতে 1 থাকছে, এটা হচ্ছে 10 5, এটা 2, এটা 11 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 11 একে 11, এটা যদি কাটাকুটি করি তাহলে 3 3 এগারো হচ্ছে 33, 2 থাকছে তাহলে 22। তাহলে আর এইচ ইজিক্যাল টু আমাদের থাকছে দেখো বেরোলো 32 এত সেমি। তাহলে এই ড্রামটির উচ্চতাটা আমরা ধরেছিলাম এইচ, তাহলে এইচের মানটা বেরোলো 32। তাহলে অতএব ড্রামটির উচ্চতা 32 সেমি, এটা আমাদের অ্যান্সার। চারের কোশ্চেনটা কি বলেছে? চারের কোশ্চেনটা বলছে যে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করে লিখি, এবং প্রতি বর্গমিটার 1 to 5 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাহলে কী বলছে, এটা প্লারের ব্যাসের দৈর্ঘ্য দিচ্ছে 5.6 ডেসিমিটার এবং প্লারটি লম্বা হচ্ছে 2.5 মিটার। দেখো দুটি প্লারেরই ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 5.6 এবং উচ্চতা হচ্ছে 2.5 মিটার। তাহলে এখানে দেখো এই একটি পিলার এবং একটি পিলার দুটোই একই পিলার, তাহলে এই পিলারের ব্যাসার্ধ হচ্ছে আর পিলারের উচ্চতা হচ্ছে এইচ। ব্যাসের দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি ঘরের বারান্দার পিলারের ব্যাসার্ধ আর ইজিক্যাল টু 5.6/2, কারণ 5.6টা ব্যাস দেওয়া আছে, তাহলে এটাকে 2 দিয়ে ডিভাইডেড করলে আমরা ব্যাসার্ধ পাবো এত ডেসিমিটার, এত ডেসিমিটার। এটাকে যদি আমরা কাটাকুটি করি দেখো তাহলে 2 একে 2, এটা যদি কাটাকুটি করা হয় 2.8, তাহলে এটা ইজিক্যাল বলে 2.8 ডেসিমিটার। তাহলে ঘরের বারান্দার পিলারের ব্যাসার্ধ পেলাম 2.8 ডেসিমিটার। আর এইচ ইজিক্যাল টু ঘরের বারান্দার পিলারের উচ্চতা এইচ ইজিক্যাল টু 2.5 এত মিটার। তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো 2.5 ইন্টু 10, এটা ডেসিমিটার, কারণ মিটার থেকে ডেসিমিটারে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কত হচ্ছে দেখো 250, একবার পর দশমিক আছে এত ডেসিমিটার। তাহলে এটা আমরা পেলাম 25 ডেসিমিটার। এটা বারান্দার পিলারের আয়তন, তাহলে পিলারের আয়তন বা চোঙের এই আয়তনের ফর্মুলা হচ্ছে কি πr²h এত ঘন ডেসিমিটার। তাহলে এখান থেকে দেখো পাই আমরা জানি 22/7 ইন্টু আর বেরিয়েছে আমাদের 2.8 এর স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 25 এত ঘন ডেসিমিটার। তাহলে এখান থেকে দেখো আমরা এটাকে লিখতে পারি 22/7 ইন্টু এটা 2.8 এর স্কোয়ার মানে হচ্ছে 2.8 ইন্টু 2.8 ইন্টু 25 এত ঘন ডেসিমিটার। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি দেখো এটা 7 একে 7, এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে পাবো 0.4। তাহলে এখানে দেখো আমরা পেলাম 22 ইন্টু 0.4 ইন্টু 2.8 ইন্টু 25 এত ঘন ডেসিমিটার। দেখো যদি এটাকে আমরা
দশমিক তুলে দিই তাহলে 8 দশমিক তোলার জন্য এটা পাবো 0 1 0, এটাকে যদি আমরা দশমিক তুলে দিই তাহলে এটা পাবো 1 0। দেখো 5 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে 5 5 25, 5 দিয়ে কাটাকুটি করলে 5 2 5 2 10, এটা 5 দিয়ে কাটাকুটি করলে 5 1 5, এটা 5 2 10, তাহলে এটা 2 দিয়ে যদি কাটাকুটি করা হয় তাহলে 2 1 2, এটা হচ্ছে 2 2 4, এটা হচ্ছে 2 2 কেটে গেল, এটা 2 1 2, এটা 2 1 2, তাহলে এখানে আমাদের থাকছে 22 × 28 এত ঘন ডেসিমিটার। তাহলে দেখো এই দুটোকে যদি আমরা গুণ করে দিই 22 × 28, এটা আমরা গুণ করলে পাবো 616 এত ঘন ডেসিমিটার। একটি যদি পিলারের আয়তন এত হয় তাহলে আমাদের পিলার আছে কটি? দুটি পিলার আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব দুটি পিলারের মোট আয়তন। তাহলে দেখো দুটি পিলারের মোট আয়তন কত হবে? 616 × 2 এত ঘন ডেসিমিটার। কারণ একটি পিলারের আয়তন যদি এত হয় তাহলে দুটি পিলারের 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা গুণ করলে কত হবে? দেখো 6 2 12, 2 হাতে থাকে 1 2 2 3, 6 2 হচ্ছে 12, তাহলে 1232 এত ঘন ডেসিমিটার। তাহলে দুটি পিলারের মোট আয়তন বললো 1232 এত ঘন ডেসিমিটার। অতএব পিলার দুটি ঢালাই করতে 1232 ঘন ডেসিমিটার মশলা লাগবে। তাহলে আমাদের পিলার দুটি ঢালাই করতে কত মশলা লাগবে আমাদের বার করতে পারছে। তাহলে পিলার দুটি ঢালাই করতে 1232 ঘন ডেসিমিটার মশলা লাগবে। এটা আমাদের একটি অ্যান্সার পেলাম। আবার দেখো আমাদের কী বলেছে, আবার বলেছে যে প্রতি বর্গমিটার এত টাকা হিসেবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে। তাহলে এই পিলার দুটি প্লাস্টার করতে হবে মানে পিলারের বাইরের চারপাশে প্লাস্টার করতে হবে, বাইরের চারপাশ মানে বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে আমরা তারপর লিখতে পারবো আবার পিলারের ব্যাসার্ধ, পিলারের ব্যাসার্ধ r = বলেছে কত 5.6/2 এত হচ্ছে ডেসিমিটার, এত ডেসিমিটার। তাহলে এখানে যদি এটাকে আমরা কাটাকুটি করে দিই তাহলে কত পাবো? দেখো 2 1 2, এটা হচ্ছে 2.8, তাহলে হচ্ছে 2.8 এটা ডেসিমিটার। তাহলে দেখো ডেসিমিটার থেকে যদি আমরা মিটারে যাই তাহলে কী করতে হবে? 2.8/10 এত মিটার। কারণ ডেসিমিটার থেকে মিটারে গেলে আমাদের 10 দিয়ে ডিভাইডেড করতে হবে। তাহলে এত মিটার আমরা পেলাম। তাহলে এটাকে যদি আমরা দেখো দশমিক তুলে দিই তাহলে কত পাবো? এটা 10, তাহলে হচ্ছে 28/10 × 10 এত মিটার আমরা পেলাম, পিলারের ব্যাসার্ধ পেলাম। আবার পিলারের উচ্চতা, আবার পিলারের উচ্চতা h = হচ্ছে 2.5 মিটার। এটা মিটারে দিয়ে আছে 2.5 মিটার। তাই দেখো অতএব একটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল একই। তাহলে পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h এত বর্গমিটার। তাহলে এখানে যখন আমরা মানটা যদি বসাই তাহলে 2 × π আমরা জানি 22/7 × r পেয়েছি আমরা 28/10 × 10 × h হচ্ছে 2.5 এত বর্গমিটার। যদি আমরা দশমিক তুলে দিই তাহলে কত পাবো? নিচে 10 পাবো। যদি আমরা 7 দিয়ে কাটাকুটি করি তাহলে এটা কত পাবো? 7 1 7, এটা 4 হবে, 4 7 28। এবার যদি আমরা 5 দিয়ে কাটাকুটি করি এটা 5 5, এটা 5 2 10, এটা 5 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে 5 1 5, এটা 5 2 10, 2 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 2 2 4, 2 2 কেটে যাচ্ছে। তাহলে এখানে দেখো আমাদের থাকছে 2 × 22/10 এত বর্গমিটার। তাহলে দেখো এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত পাবো? দেখো 2 × 22 গুণ করলে হচ্ছে 4/10 এত বর্গমিটার। এটাকে ডিভাইডেড করলে আসবে 4.4 বর্গমিটার। তাহলে আমরা পেলাম একটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল পেলাম 4.4 বর্গমিটার। তাহলে আমাদের পিলার আছে দুটি। তাহলে তো আমরা লিখতে পারি অতএব দুটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4.4 × 2 এত বর্গমিটার।
কারণ একটি পিলারের ক্ষেত্রফল হচ্ছে 4.4, তার দুটি পিলার হচ্ছে এটা দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা গুণ করা হচ্ছে 8.8 এত বর্গমিটার। প্রতি বর্গমিটার 1 to 5 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে? তাহলে প্রতি বর্গমিটার হচ্ছে এত টাকা খরচ হচ্ছে, তাহলে আমাদের দুটো পিলারের জন্য বর্গমিটার হচ্ছে এত, তাহলে তো আমরা লিখতে পারি অতএব টাকা, তাহলে অতএব 1 বর্গমিটার প্লাস্টার করতে খরচ হয় 1 to 5 টাকা। তাহলে আমাদের দুটো পিলারের ক্ষেত্রফল হচ্ছে 8.8, তাহলে অতএব 8.8 বর্গমিটার প্লাস্টার করতে খরচ হবে 1 to 5 ইন্টু 8.8 এত টাকা। তাহলে এই দুটোকে দেখো যদি আমরা গুণ করে দিই, 1 to 5 ইন্টু 8.8কে গুণ করলে হচ্ছে 1100.0 টাকা। তাহলে দশমিকের পরে 0টা কেটে যাবে, তাহলে এটা হচ্ছে 1100 টাকা। অতএব পিলার দুটি প্লাস্টার করতে মোট খরচ হবে 1100 টাকা। অ্যান্সার। তাহলে দেখো আমাদের দুটো অ্যান্সারই বেরিয়ে গেল। 5-এর কোশ্চেনটা বলছে 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হিসাব করে লিখি। দেখো এইটি একটি গ্যাস সিলিন্ডার, এই সিলিন্ডারের উচ্চতাটা এইচ ইজিক্যাল দিয়ে আছে 7.5 ডেসিমিটার, আর এইটা হচ্ছে তার মুখের অন্তর ব্যাসার্ধ। গ্যাস সিলিন্ডারের অন্তর ব্যাসার্ধটা এটা আর, সেটা হচ্ছে 2.8/2। 2.8টা হচ্ছে ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2.8/2। তাহলে দেখো আমরা লিখতে পারি গ্যাস সিলিন্ডারের অন্তর ব্যাসার্ধ আর ইজিক্যাল টু হচ্ছে 2.8/2 এত ডেসিমিটার। কারণ 2.8টা হচ্ছে ব্যাস দেওয়া আছে, তাকে 2 দিয়ে ডিভাইডেড করলে আমরা ব্যাসার্ধ পাবো। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি, দেখো 2 এটা যদি আমরা কাটাকুটি করি 1.4, তাহলে এটা হচ্ছে 1.4 ডেসিমিটার। এই দশমিকটা যদি আমরা তুলে দিই, তাহলে দশমিকটা যদি আমাদের উঠে যায়, তাহলে এটা হচ্ছে 1.4/10 ডেসিমিটার। তাহলে গ্যাস সিলিন্ডারের অন্তর্ব্যাসার্ধ পেলাম 14/10 ডেসিমিটার। আর গ্যাস সিলিন্ডারের উচ্চতা, গ্যাস সিলিন্ডারের উচ্চতা এইচ ইজিক্যাল টু হচ্ছে 7.5 ডেসিমিটার। 7.5 ডেসিমিটার। তাহলে আমরা লিখতে পারি যে গ্যাস সিলিন্ডারের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ এত ঘন ডেসিমিটার। এটা গ্যাস সিলিন্ডারের আয়তন। তাহলে এখানে দেখো পাইয়ের মান কত আমরা জানি 22/7 ইন্টু আর এর মান কত পেয়েছে 14/10, তাহলে 14/10 এর স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 7.5 এত ঘন ডেসিমিটার। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি 22/7 ইন্টু 14/10 এর স্কোয়ার হচ্ছে, তাহলে 14/10 ইন্টু 14/10 ইন্টু 7.5 এত ঘন ডেসিমিটার। তাহলে এটাকে যদি আমরা দশমিক তুলে দিই, তাহলে নিচে একটা 10 পাবো, কারণ দশমিকের জন্য এক দশমিকের পরে একটা ঘর আছে। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি, দেখো কত পাবো 7 × 7, এটা হচ্ছে 2। এবার যদি আমরা 5 দিয়ে কাটাকুটি করি, তাহলে দেখো হচ্ছে 5 to 10, এটা 5 দিয়ে কাটাকুটি করলে হচ্ছে 5 × 5 আর 5 হচ্ছে 25। আবার যদি আমরা 5 দিয়ে কাটাকুটি করি, তাহলে এটা কত হবে 3, এটা 5 to 10, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই 2 এর সাথে এই 2 যদি আমাদের কেটে যায়, কাটাকুটি হয়ে যাচ্ছে, আর এই 2 দিয়ে আমরা যদি এটাকে কাটাকুটি করি, তাহলে এটা হচ্ছে 7, ঠিক আছে। তাহলে আমাদের তাহলে কী হচ্ছে, কাটাকুটি করার পরে টপ করে থাকছে 22 ইন্টু 7 ইন্টু 3, আর নিচে হচ্ছে 10 এত ঘন ডেসিমিটার। এত ঘন ডেসিমিটার কত পাবো, দেখো 22 ইন্টু 7 ইন্টু 3, এটা গুণ করলে আমরা পাবো 462/10। তাহলে এটা ইজিক্যাল আমরা লিখতে পারি 46.2 এত ঘন ডেসিমিটার, কারণ একবার পর দশমিক হবে 10 দিয়ে আমরা ডিভাইডেড করলে। তাহলে এইটা বেরোলো গ্যাস সিলিন্ডারের আয়তন। তাহলে একটি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকে, তাহলে প্রত্যেক ঘন ডেসিমি গ্যাসের ওজন বার করতে হবে। তাহলে এখানে আমরা দেখো এত ঘন ডেসিমি, তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব, আমরা লিখতে পারি অতএব 46.2 এত ঘন ডেসিমি গ্যাসের ওজন 15.015 এত কিগ্রা। 46.2 ঘন ডেসিমি গ্যাসের ওজন 15.015 কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন
কত হবে 15.015 ডিভাইডেড হচ্ছে 46.2 এত কিগ্রা। তাহলে দেখো এটাকে আমরা যদি 15.015 বাই দেখো 46.2, এটা যদি আমরা দশমিক তুলে দিই, দেখো এই দশমিক উঠে গেলে উপরে একটি শূন্য, আর এইখানে যদি দশমিক তুলে দিই তাহলে দশমিকের জন্য 1 এবং 3টে শূন্য, 1 2 3। তাহলে দেখো এখানে যদি আমরা তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি, দেখো 15.015 ইন্টু 10 বাই হচ্ছে 462 ইন্টু এত কিগ্রা। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি, দেখো তাহলে 2 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে এটা কত পাবো 5, এটা 2 দিয়ে কাটাকুটি করলে 2 3 1, ঠিক আছে। এটাকে যদি আমরা 11 দিয়ে কাটাকুটি করি তাহলে কত পাবো 11 2 11 1, তাহলে এটা 11 দিয়ে যদি কাটাকুটি করা হয় তাহলে দেখো কত পাবো 1, তাহলে হচ্ছে 3 1 3, এটা হচ্ছে 6 5, ঠিক আছে। তাহলে এটাকে দেখো 7 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে হচ্ছে 3, এটা যদি 7 দিয়ে কাটাকুটি করা হয় তাহলে হচ্ছে 7 একে 7 6 থাকছে, তাহলে 7 9 5, তাহলে 195। এটা যদি 3 দিয়ে কাটাকুটি করা হয় 3 কে 3, এটা যদি 3 দিয়ে কাটাকুটি করা হয় 3 6 18, 1 হচ্ছে 5, তাহলে এখানে আমাদের দেখো থাকলো 65 ইন্টু 5 ডিভাইডেড হচ্ছে এত কিগ্রা। তাহলে উপরটা যদি আমরা গুণ করে দিই তাহলে কত পাবো, দেখো 25 30 আর 2 32 বাই এত কিগ্রা পেলাম। তাহলে এটাকে যদি আমরা গ্রামে নিয়ে যাই তাহলে কত পাবো, দেখো 325 বাই 1 এত কিগ্রাটাকে গ্রামে নিয়ে গেলে কত দিয়ে গুণ করতে হবে, তাহলে কিগ্রা থেকে গ্রামে গেলে আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে এত গ্রাম। এটা ছিল কিগ্রা। দেখো কিগ্রা থেকে গ্রামে গেলে আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে দেখো একটা শূন্য, এখানে 3টে শূন্য, এই 3টে শূন্য কেটে গেল, তাহলে আমাদের থাকছে 325 গ্রাম। অতএব প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হলো 325 গ্রাম। তাহলে এটা আমাদের অ্যান্সার। 6এর কোশ্চেনটা কি বলেছে, 6এর কোশ্চেনটা বলছে যে সমান ব্যাস ও উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই 3টি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয় তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমি হয়। প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমি হলে তাদের উচ্চতা হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে 3টি জার আছে, এটা প্রথম জার, এটা দ্বিতীয় জার, এটা তৃতীয় জার। 3টে জারের ব্যাসার্ধ একই, উচ্চতাও একই। তাহলে এই 3টে জারে এই কিছু পরিমাণ অ্যাসিড আছে, তাহলে প্রথম জারের অ্যাসিড নেবো 2/3 অংশ, দ্বিতীয় জারের অ্যাসিড 5/6 অংশ এবং তৃতীয় জারের অ্যাসিড 7/9 অংশ। এই অ্যাসিডগুলোকে নিয়ে একটি বড় জারের মধ্যে রাখবো। তাহলে এখানে দেখো ধরি ছোট জারের উচ্চতা এইচ ডেসিমিটার, ছোটো জারের উচ্চতাটা আমরা ধরে নিলাম এইচ ডেসিমিটার। তাহলে ছোটো জারের ব্যাসার্ধ আর ইজ ইকাল টু 1.4/2 এত ডেসিমিটার। তাহলে ছোটো জারের ব্যাসার্ধ আর ইজ ইকাল টু 1.4/2 ডেসিমিটার। 1.4টা ব্যাস দিয়েছে, তাহলে তাকে 2 দিয়ে ডিভাইডেড করলে আমরা ব্যাসার্ধ পাবো। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি 2 এটা হচ্ছে 0.7, তাহলে এটা হচ্ছে 0.7 ডেসিমিটার। তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারবো 0.7 দশমিক উঠে গেলে হচ্ছে 10 এত ডেসিমিটার, তাহলে এটা হচ্ছে 7/10 ডেসিমিটার। এটা আমরা পাবো ছোটো জারের ব্যাসার্ধ। তাহলে দেখো ছোটো জারের আয়তন কত, πr²h এত ঘন ডেসিমিটার। তাহলে এর আয়তন এটা হচ্ছে পাই, আর পেয়েছি আমরা 7/10 এর স্কোয়ার ইন্টু এইচ এত ঘন ডেসিমিটার। এটা জারগুলোর আয়তন। এবার প্রথম জারের অ্যাসিড নিয়েছি 2/3 অংশ, তাহলে দেখো অতএব প্রথম জারের অ্যাসিডের পরিমাণ, তাহলে অ্যাসিডের পরিমাণ কী হবে 2/3 অংশ ইন্টু তার আয়তন, তাহলে হচ্ছে পাই ইন্টু 7/10 তার স্কোয়ার এইচ ইন্টু কত অংশ নেওয়া হয়েছে 2/3 অংশ এত ঘন ডেসিমিটার।
আবার দ্বিতীয় জারের অ্যাসিডের পরিমাণ, তাহলে আয়তন হচ্ছে, জারের আয়তন হচ্ছে পাই 7/10 তার স্কোয়ার ইন্টু এইচ ইন্টু দ্বিতীয় জারের কত অংশ বলেছে, দ্বিতীয় জারে বলেছে 5/6 অংশ, তাহলে এটা হচ্ছে এটা ইন্টু 5/6 এত ঘন ডেসিমিটার। আবার তৃতীয় জারে তাহলে তৃতীয় জারের অ্যাসিডের পরিমাণ কত হবে, পাই 7/10 তার স্কোয়ার ইন্টু এইচ, তৃতীয় জারের কত অংশ নেওয়া হয়েছে, 7/9 অংশ, তাহলে এটা ইন্টু 7/9 এত ঘন ডেসিমিটার। তাহলে তিনটি জারের মোট অ্যাসিডের পরিমাণ কত হবে দেখো, তাহলে মোট অ্যাসিডের পরিমাণ কত হবে, তাহলে এই তিনটি জারে মোট অ্যাসিডের পরিমাণটা আমরা কত হবে, যে পাই ইন্টু 7/10 তার স্কোয়ার এইচ ইন্টু 2/3 প্লাস 7/10 তার স্কোয়ার এইচ ইন্টু হচ্ছে 5/6 প্লাস 7/10 তার স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 7/9। তাহলে এই তিনটে অ্যাসিডের পরিমাণকে আমরা যোগ করব, তাহলে মোট আয়তন পাই যাবো, তাহলে মোট অ্যাসিডের পরিমাণটা পাবো। তাহলে এখান থেকে আমরা দেখো পাই ইন্টু 7/10 তার স্কোয়ার ইন্টু এইচ, এটা আমরা কমন নিয়ে নিলাম, প্রত্যেকটার মধ্যে আছে, তাহলে এখানে থাকবে দেখো 2/3, এটা হচ্ছে 5/6, এটা থাকছে 7/9 এত ঘন ডেসিমি। আমরা এখানে আরের মানটা আমরা প্রথমে না বসিয়ে আমরা শেষেও বসাতে পারতাম, যেটা সুবিধা হবে, আরের মানটা আমরা প্রথমেই বসিয়ে দিলাম, শেষে বসালেও হতো। তাহলে এখান থেকে দেখো পাই 7/10 তার স্কোয়ার এইচ ইন্টু এই তিনটে যদি আমরা লসাগু করতে পারবো 30, 6 এবং 9, এর লসাগু করলে আমরা পাবো 18 লসাগু করলে এটা কত হবে, এটা দিয়ে যদি আমরা এটাকে ডিভাইডেড করি তাহলে পাবো 6, ওপরটার সাথে গুণ করলে আসবে 12, এটা দিয়ে এটাকে ডিভাইডেড করলে আসবে 3, ওপরটার সাথে গুণ করলে আসবে 15, এটার সাথে এটা ডিভাইডেড করলে আসবে 2, ওপরটার সাথে গুণ করলে আসবে 14 এত ঘন ডেসিমিটার। 7/10 তার স্কোয়ার ইন্টু এইচ ইন্টু এই উপরে সব কটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে 41/18 এত ঘন ডেসিমিটার। তাহলে এইটি হচ্ছে দেখো তিনটে জারের মোট অ্যাসিডের পরিমাণটা হচ্ছে এত ঘন ডেসিমিটার। এবার এই পরিমাণ অ্যাসিডটা একটা বড় জারে ঢালা হয়েছে, তাহলে এখানে আমরা লিখতে পারি আবার বড় জারের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইজিক্যাল টু 2.1/2 এত ডেসিমিটার, কারণ 2.1টা হচ্ছে ব্যাস দিয়ে আছে, তাকে 2 দিয়ে ডিভাইডেড করলে আমরা ব্যাসার্ধ পাবো, তাহলে এত ডেসিমিটার পেলাম আমরা বড় জারের ব্যাসার্ধ। তাহলে বড় জারের উচ্চতা H1 ইজিক্যাল টু কত মিটার, তাহলে 4.1 ডেসিমিটার, বোঝা গেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বড় জারের আয়তন কত, পাই আর স্কোয়ার H1 এত ঘন ডেসিমিটার। তাহলে এখানে দেখো পাই আর হচ্ছে কত 2.1/2 এর স্কোয়ার ইন্টু H1 এর মান কত, ইন্টু H1 হচ্ছে 4.1 এত ঘন ডেসিমিটার। তাহলে দেখো এইটা হচ্ছে বড় জারটির আয়তন, আর এইটা হচ্ছে তিনটে জারের মোট আয়তন। তাহলে এই পরিমাণ অ্যাসিডকে কী হচ্ছে না এই বড় জারের মধ্যে ঢালা হচ্ছে, তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারবো এই আয়তন এবং এই আয়তন দুটো সমান। তাহলে শর্ত অনুসারে আমরা লিখলাম এইটা ইজিক্যাল টু আমরা লিখবো 5 ইন্টু 2.1/2 তার স্কোয়ার ইন্টু 4.1, এদিকে দুদিকে পাই কেটে গেলে এখানে থাকছে দেখো 7/10 তার স্কোয়ার মানে হচ্ছে 7/10 ইন্টু 7/10 ইন্টু এইচ ইন্টু 41/18 ইজিক্যাল টু এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু 4.1। তাহলে এখানে দেখো এখানে আমরা পাবো যে এইচ ইন্টু ওপরে কত থাকবে 7 ইন্টু 7 ইন্টু 41 বাই নিচে থাকছে আমাদের 10 ইন্টু 10 ইন্টু 18 ইজিক্যাল টু এটাকে দেখো আমরা যদি দশমিক তুলে দিই তাহলে এখানে কত পাবো, এখানে যদি দশমিক তুলে দিই তাহলে এটার জন্য আমরা পাবো 10, এটার জন্য দশমিক তুলে দিলে আমরা পাবো 10, আর এটার জন্য দশমিক তুলে দিলে আমরা পাবো 10, প্রত্যেকটা দশমিক তুলে দিলাম। তাহলে উপরে থাকছে আমাদের 21 ইন্টু 21 ইন্টু 41
বাই নিচে থাকছে 2 ইন্টু 2 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, এটা থাকছে। ইজিক্যাল টু আমরা কী লিখতে পারবো, 21 ইন্টু 21 ইন্টু 41, বাই নিচে কত কত আছে আমাদের এটা গুণ হিসেবে বসবে, তাহলে ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 18 বাই ডিভাইডেড নিচে আছে 2 ইন্টু 2 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু এখানে কত আছে ওপরে 7 ইন্টু 7 ইন্টু 41, এটা থাকবে। উপরে এই দিকে 10, এই 10 একটা কেটে যাচ্ছে, এই 10-এর সাথে এই 10টা কেটে যাচ্ছে। এবার যদি আমরা 7 এখানে দেখো 41, এখানে 41 কাটাকুটি হয়ে গেল, তাহলে এখানে যদি 7 দিয়ে কাটাকুটি করি তাহলে 7 একে 7, এটা হচ্ছে 3, 3 7 21, এটাও যদি 7 দিয়ে কাটাকুটি করি তাহলে 7 একে 7, এটা 3 7 21, এটা দেখো 2 দিয়ে যদি কাটাকুটি 2 একে 2, এটা হচ্ছে 9, 9 দুগুণে 18, তাহলে অর এইচ ইজিক্যাল টু কত থাকছে, উপরে থাকছে 3 ইন্টু 3 ইন্টু 9 আর নিচে থাকছে 2 ইন্টু 10, গুণ করা হয়, গুণ করলে এটা হচ্ছে 81 আর নিচে হচ্ছে 20, গুণ করে আমরা এটা পাবো। তাহলে ওর এইচ ইজিক্যাল টু থাকছে 81/20, এটাকে যদি আমরা ডিভাইডেড করে দিই কত পাবো 81, এটাকে ডিভাইডেড করি তাহলে কত যাবে, প্রথমে 4 যাবে, 4 গেলে হচ্ছে 80, মাইনাস করলে আসবে 1, তাহলে আমরা দশমিক দিয়ে একটা শূন্য নিতে পারি 10, তাহলে এটা দেখো 20, এটা ছোটো হয়ে যাচ্ছে, তাহলে একটা শূন্য খাই আমরা একটা শূন্য নিতে পারি, তাহলে আবার কত যাবে 5, 5 টু 10 তাহলে 100, তাহলে আমাদের বেরোলো 4.05 এত ডেসিমিটার। এইচ ইজিক্যাল টু আমরা পেলাম 4.05 ডেসিমি। তাহলে আমরা এই জারগুলোর উচ্চতা আমরা ধরে নিয়েছিলাম এইচ ডেসিমিটার, এটা ছোটো জার, তাহলে আমরা লিখতে পারি অতএব ছোটো জারের উচ্চতা 4.05 ডেসিমিটার, এটা আমাদের অ্যান্সার। কারণ ছোটো জারগুলোর উচ্চতা বার করতে বলেছে, তাহলে অত ছোটো জারগুলোর উচ্চতা হচ্ছে যে 4.05 ডেসিমিটার।